এটা আনরেস্ট তৈরি করবার একটা ব্যাপার আছে। আওয়ামী লীগ যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের পিআর ফার্মও আছে, তাদের লবিস্ট ফার্মও আছে, তারা এখানে বসে থাকবে না। পাশের দেশ ভারতে তারা যখন পালিয়েছে, তো সেখানে বসে তারা তো আর লুডু খেলছে না, তারা তো আপনার অন্যরকম গুটি চালবে। কি টাইপের ঘটনা জামায়াতের ক্ষেত্রেও ঘটেছে, বিএনপির ক্ষেত্রে ঘটেছে। জামায়াতের ক্ষেত্রে যেটা ঘটেছে সেখানে মামলা হয়েছে, আজকে গ্রেফতারও হয়েছে। বিএনপির মামলাও হয় নাই, গ্রেফতারের তো প্রশ্নই ওঠে না। এটা তো আমাদের সেই জায়গায় এই সুবিধাগুলো মানে এখানে কি দায় এইভাবে এড়ানোর সুযোগ না। সুবিধা এটা আমি এটাকে সুবিধা দেখি না। আমি তো বলেছি যে যার যেই কাজ, এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে দেখেই যে আমাদের কেউ একজন কোনো একটা অন্যায় করবে আর সেটাকে আমরা বাহাবা দিব কিংবা এটাকে আমি জাস্টিফাই করব না। জামাতের উপর দোষ চাপাচ্ছে, জামাতকে অ্যারেস্ট করতেছে, কেন করছে এটা আপনিই বলেছেন অলরেডি। আমার কাছে একটা ভিডিও আছে, আমি সেখানে খারাপ কিছু দেখিনি। তিনি মাদক উদ্ধার করতে গেছে নিজ দায়িত্বে। একটা মানুষ আপনি যার নাম বলছেন, আচ্ছা, আপনি যার নাম বলছেন, আমার ভিডিও আছে। আচ্ছা, কিন্তু পুলিশ কিন্তু সেখান থেকে কাউকে অ্যারেস্ট করে নাই, কখনো মাজার নিয়ে কোনো বিবৃতিও দেই না, এবং আমরা নির্বাচন আগে মাজার জিয়ারত করতে আমরা যাই না কখনো। কারণ কোনো ব্যক্তি কারো কোনো আশা পূরণ করতে পারে না। আপনি লোকজ ঐতিহ্য কোনটাকে বলেন? গাঁজা সেবনকে কি লোকজ ঐতিহ্য বলেন? না, নিশ্চয়ই কেউ বলে না। যারা জুলুমটা করে আপনি তাদের লাইফস্টাইলটা দেখেন না। তারা তো কেউ যারা মাদক খায় তার চেয়ে ভালো জিনিস খায় জীবনযাপন করে, এরকম তো না। যেগুলিকে মাদকের সংজ্ঞা হিসেবে মাজারে চিহ্নিত করা হয়, এগুলি মাদকের ইয়ের মধ্যে খুবই তৃতীয় চতুর্থ শ্রেণীর জিনিস। তারা যেগুলি খায় সেগুলির দাম তো অনেক বেশি। আগের সরকারের সময়ে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং কাদের প্রশ্রয়ে, কোন দলের প্রশ্রয়ে কারা মাজার ভাঙছে এটা তো চেনা তো। আর ডেলিস্টার কারা পুরাইতে আসছে। এখন একটা ভাইদের একটা দল আছে, ভাইদের দলের একটা সুবিধা আছে যে ওনাদের বহু লোককে আমরা চিনি, বহু লোককে চিনি অন্য লোক হিসাবে। যখন আসলে তাদের ক্রেডিট আসে তখন তারা বলে যে এই দলের ছিল, এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, এখন তখন পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য আমরা চিহ্নিত করতে বলি নাই। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাবি হাফিজ। শুরুতেই পরিচয় করে দিয়ে আজকে যারা সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছে এখানে আলোচনার জন্য। কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত কর্নেল, তিনি সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার পাশেই রয়েছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তিনি সভাপতি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, তিনি সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই। মুন্নি আপা, লেডিস ফার্স্ট, আপনাকে দিয়েই শুরু করি। গত বৃহস্পতিবার রাতে মিরপুরে মাজারে হামলার ব্যাপারে ডিএমপির দারুসালাম জোনের সহকারী কমিশনার যিনি এমদাদ হোসেন, তিনি গণমাধ্যমকে বলেছেন যে মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবন রোধ, স্থানীয় জামাত শিবিরের নেতা কর্মীরা মাদক বিরোধী অভিযান চালিয়েছে, কোনো হামলার ঘটনা ঘটেনি। গত সপ্তাহেও স্থানীয় বিএনপি নেতা মিরাজের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয় সেখানে, এটা তিনি জানিয়েছিলেন। পুলিশ বলছে যে আগের সপ্তাহে বিএনপি নেতা মাদক বিরোধী অভিযান চালিয়েছে, পরের সপ্তাহে জামায়াত অভিযান চালিয়েছে। এখন সরকারি দল ও বিরোধী দল পালাক্রমে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে, ব্যাপারটা তাই তো নাকি? আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমার সহ-আলোচক যারা আছেন। দেখেন, আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ও এই যে এই রকম হামলা, যেমন উদীচীর হামলা, আমরা প্রথম আলোতে হামলা, ডেইলি স্টারে হামলা, মাজারেও হামলা আমরা দেখেছি। এখন তারপরে যখন একটা বহুল প্রতীক্ষিত যে নির্বাচনটা হলো, ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন এসেছে, তখন
অনেক রকম আপনার সাইডে বহু কিছুই বিভিন্ন সময়ে আলটেরিয়র মোটিভ আমাদের আইনের ভাষায় বলে দুরভিসন্ধি মূলক যেই কর্নারগুলো আছে এখন পতিত স্বৈরাচার যারা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একদলীয় একটা এমন অবস্থা তৈরি করেছিল যে 4টা টার্ম আমরা তো নির্বাচন কিংবা ভোট এগুলো ভুলে গিয়েছি। তো তারপরে এখন আপনার বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা দেখছি একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। এখন সেখানে কখনো বিএনপির নাম কিংবা বিএনপির কোনো দু একটা ঘটনা ঘটেছে, তখন এটার ইন্টারনাল যেই পদক্ষেপগুলো এবং এক্সটার্নালি আপনারা দেখেছেন যে আমরা বহিষ্কার প্রাথমিক সদস্য পদ এইরকম, কিন্তু তার বাইরেও আরও কিছু আপনার থাকে যেটা ইন্টারনালি হয় একটা সংগঠন যেভাবে চলে। তো মাদক এটা আমাদের সমাজে তো অত্যন্ত একটা নেগেটিভ আপনার নেতিবাচক ভূমিকা নিয়ে আসে। মাদক দেখেন আমরা দেখি যে মায়ানমার থেকে ইয়াবা কিংবা আমাদের পাশের দেশ বন্ধু নাকি তারা শত্রু জানি না, ওই যে আপনার বানায় কি ফেন্সিডিল, তাও বর্ডার এরিয়াতে বানিয়ে আমাদের এখানে ওগুলো পাঠানো হয় আর কি। তো মাদক বিক্রি এগুলো দেখবার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে আছি সেই জন্য, বিশেষ করে পুলিশ। এখন আমরা দেখেছি যে তাদের মরাল একটু লো, যেমন ইন্টারিম গভর্নমেন্টের সময় তাহলে তার আগে একটু যেতে হয় যে আওয়ামী লীগের টার্মগুলোতে আপনার দলীয় ভিত্তিতে দলীয় যে যুবলীগ ছাত্রলীগ তারাই তো আপনার 99.9% তারাই, তাদেরকে দিয়ে এগুলো ভরা হয়েছিল। তো তাদের সবাই কি চলে গেছে, মানে তাদের সবাইকে বিতাড়িত করা হয়েছে না। তো কাজেই তাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া কিংবা তাদের ওই যে আমি যেটা বলেছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এখন প্রোঅ্যাক্টিভ হয়ে এই যে এইসব আইন শৃঙ্খলা বলুন, মাদক বিক্রি বলুন, কাউকে জামাত বলা কিংবা বিএনপি, এই যে এগুলো না বলে তাদের কাজ হচ্ছে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার কি অবস্থা আমাদের দেশে আমাদের এই সমাজে সেটার দেখভাল করা। সেই জায়গায় আপনারা কি বলবেন যে আপনি আওয়ামী লীগের সময়ের যেহেতু রেফারেন্স টানলেন, এখনো সেই আওয়ামী লীগের লোকজনই এই মাদক বিক্রি কিংবা এই যে মাজারে হামলার ঘটনার সাথে জড়িত? দেখেন আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে এই রকম কোনো ঘটনায় আপনার বিভিন্ন ধরনের, আমি তো বলেছি যে এটা আনরেস্ট তৈরি করবার একটা ব্যাপার আছে। আওয়ামী লীগ যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের পিআর ফার্মও আছে, তাদের লবিস্ট ফার্মও আছে, তারা এখানে বসে থাকবে না। পাশের দেশ ভারতে তারা যখন পালিয়েছে তো সেখানে বসে তারা তো আর লুডু খেলছে না, তারা তো আপনার অন্যরকম গুটি চালবে, যেটাতে আপনার আমাদের এখানে একটা রাজনৈতিক অস্থিরতা এমন একটা কিছু যেন তারা কামব্যাক করতে পারে, যেহেতু তাদের কর্মকাণ্ডটা তাদের কর্মকাণ্ড যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের, কাজেই যেহেতু তারা আপনার রাজনৈতিক যেই কর্মকাণ্ডগুলো আছে সেখানে তারা আসতে পারছে না, তখন আমি তো দুরভিসন্ধি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দুরভিসন্ধি তাই দেখেন। আমি বলি যে জামায়াত এই ঠিক একই টাইপের ঘটনা জামায়াতের ক্ষেত্রেও ঘটেছে, বিএনপির ক্ষেত্রে ঘটেছে। জামায়াতের ক্ষেত্রে যেটা ঘটেছে সেখানে মামলা হয়েছে, আজকে গ্রেফতারও হয়েছে। বিএনপির মামলাও হয় নাই, গ্রেফতারের তো প্রশ্নই ওঠে না। এটা তো আমাদের সেই জায়গায় এই সুবিধাগুলো মানে এখানে কি দায় এইভাবে এড়ানোর সুযোগ না? সুবিধা এটা আমি এটাকে সুবিধা দেখি না। আমি তো বলেছি যে যার যেই কাজ, এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে দেখেই যে আমাদের কেউ একজন কোনো একটা অন্যায় করবে আর সেটাকে আমরা বাহাবা দিব কিংবা এটাকে আমি জাস্টিফাই করব না, এটা করার জন্য তো আমরা ভাই না, যেটা ঠিক আমরা সেটা বলবো। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে যিনি আছেন এবং পুলিশের বেলায় উনি কথা বলেছেন যে আমরা পুলিশকে জনবান্ধব করবার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো করছেন, কিন্তু ইট উইল টেক সাম টাইম, এটা তো বলেছে। তো এখন এটা তো সত্যি, আমি তো বলেছি তাদের ব্যাকগ্রাউন্ড, প্রশাসন, পুলিশ, বিভিন্ন বাহিনী পরতে পরতে যেহেতু আওয়ামী লীগের লোকজন দিয়ে সাজানো 4টা টার্ম, ভাই 4-5 প্রায় 20 বছর, 17 বছর, 24 আমরা ধরে 17 বছর। তো তার মধ্যে এখানে তো বিএনপির
14 জেনারেশনে আমাদের কারো নাম শুনলে কি কারো চাকরি হয়েছে নাকি? আর জামাতের কথা তো বাদ দিলাম, না হয়নি, কারণ জামাত তো মাঠেই ছিল না। জামাত তো সভা করেনি, সমাবেশ করেনি, কথা বলেনি, কিছুই করেনি। আমরা তো মার খেয়েছি, সভা করেছি, সমাবেশ করেছি, গুম হয়েছি, খুন হয়েছি। তো যাই হোক, তারা অদৃশ্য একটা অবস্থায় ছিল, ইনভিজিবল তারা। তো পরবর্তীতে এখন যেহেতু তারা আছে, ভেরি গুড, ভালো, কিন্তু তার মানে এটা না তারা বিরোধী দলে আছে, তারা তাদের যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম সেই জায়গায় তারা থাকবে। আচ্ছা, পরিষ্কার। কর্নেল আব্দুল বাতেন, আপনাকে যদি এই প্রশ্নই করি যে মিরপুরের শাহ আলী বাজারে হামলায় জামায়াত কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে, ভিডিও ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতরা জামায়াতের নেতাকর্মী বলে সংবাদ প্রকাশিত হয়েছে, যদিও আপনার দল সেটি অস্বীকার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী গ্রেফতার হয়েছে। মাজারে হামলার সাথে জামায়াতের নেতাকর্মীদের নাম আসছে। ভিডিও ফুটেজ যে ছবি দেখা গেছে সেখানে আপনাদের এই নেতাকর্মীদের দেখা যাচ্ছে এবং সেই অভিযোগকে আপনারা নাকচ করতে পারেন? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শাহ আলী মাজার, এখানে কিন্তু দুটো বিষয় আছে, একটা মাজার এবং মাদক। আমরা জানি অনেকে যে এইটা এই মাজারে একটা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে। আচ্ছা, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত পবিত্র জায়গা, মানুষের ধর্মকর্মর জায়গা। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এই ধরনের একটা ট্রেডিশন গড়ে উঠছে যে কিছু লোক এখানে স্থায়ীভাবে বসবাস করে, যাদের ঠিকানাবিহীন লোক হয়তো বা তারা, এবং তারা এই নেশাদ্রব্য গ্রহণ করে এবং পাশাপাশি নেশার সঙ্গে তারা জড়িত, এই মাদক বেচা বিক্রির সঙ্গে। তো সাম্প্রতিককালে যতটুকু জানি আমি, সাম্প্রতিক কালে এখানে এই মাদক বেচা কেনার পরিমাণটা অত্যন্ত বেড়ে গিয়েছিল, গোটা দেশব্যাপী বেড়ে গিয়েছিল। সংসদে আমরাও বলেছি, সরকারি দলের সদস্যরাও বলেছেন মাদক বিরোধী অভিযান পরিচালনার ব্যাপারে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কি জামায়াতের সেই অভিযান ছিল? জামায়াতকে এই দায়িত্ব কে দিল? জামাতের এটা কখনোই দায়িত্ব না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকেও জানিয়েছে আমরা অভিযান চালাচ্ছি, এবং আমরা যতটুকু জানি বেশ গত 1-1.5 সপ্তাহ ধরে গোটা দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে। জি, আপনি যে রেফারেন্স দিয়েছেন, যেটা পুলিশের কোনো অভিযান ছিল না, এই যে বিডি নিউজ 24-এ ওই মোস্তাক সাহেবের রেফারেন্স দিয়ে বলছে মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখান থেকে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতার সৃষ্টি করে। উৎসুক মানুষ? হ্যাঁ, উৎসুক মানুষ নানা ধরনের জটিলতার সৃষ্টি করে। এখন জামাতের উপর দোষ চাপাচ্ছে, জামাতকে অ্যারেস্ট করতেছে, কেন করছে এটা আপনিই বলেছেন অলরেডি। আমার কাছে একটা ভিডিও আছে, আমি সেখানে খারাপ কিছু দেখিনি। তিনি মাদক উদ্ধার করতে গেছে নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে একটা মানুষ মাদক আপনি উদ্ধার যার নাম করতে যেতে বলছেন, পারে? আচ্ছা, আপনি যার নাম বলছেন, আমার ভিডিও আছে। আচ্ছা, কিন্তু পুলিশ কিন্তু সেখান থেকে কাউকে অ্যারেস্ট করে নাই। আচ্ছা। তো কাজে উত্তরটা তো এখানেই, আমাদের এখানে কোনো দায়িত্ব নেই। এবং কোন ভিডিওর কথা বললেন আমি জানি না, যে যেখানে জামাতের লোকের ছবি দেওয়া হচ্ছে সেখানে ওই ভিডিওতে কিছু টুপিদারিওয়ালা লোক ছিল। আচ্ছা, নর্মালি মাজারের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান, আমি বিএনপির অবস্থানও জানি, বা এই ভাইদের অবস্থানও জানি যারা আমরা মেইন স্ট্রিম রাজনীতি করি। আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমরা কখনো আমাদের কোনো মাজারের বিপক্ষে আমাদের কোনো বিবৃতি নাই। মাজার কবর জিয়ারত করা ইসলামে অ্যালাউড, কিন্তু সেখানে যে পূজা করা, তাদের কিছু কিছু চাওয়া বা কিছু মানত করা বা সেখানে দান খয়রাত করা, এগুলো নিয়ে বক্তব্য আছে। কাজেই জামাতের অবস্থান এটা, আমরা কখনো মাজার নিয়ে কোনো বিবৃতিও দেই না, এবং আমরা নির্বাচনের আগে মাজার জিয়ারত করতে আমরা যাই না কখনো। কারণ কোনো ব্যক্তি কারো কোনো আশা পূরণ করতে পারে না, এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা। তো কাজেই এখানে যেহেতু ভিডিও আছে, আপনি যেটা দেখেছেন সেটাও আছে, এটাও আছে, কিন্তু ওই ভিডিওতে জামাতের কোনো লোককে চিহ্নিত করা যায়নি। তো আর এক ভিডিওতে তো জামাতের একজনকে চিহ্নিত করা গেছে, যদিও সেখানে আমার দৃষ্টিতে খারাপ কিছু নাই। বাট তিনি নিজের থেকে কেন গেলেন সেটা একটা প্রশ্ন উঠতে পারে। নিজের থেকে তিনি যেতে পারেন না,
বাট এইখানে পুলিশি অভিযান ছিল এবং পুলিশ সিভিল ড্রেসে গিয়েছিল। আমি তো পাশেই থাকি, আচ্ছা। আমি যতটুকু খোঁজখবর নিয়েছি এখানে পুলিশ গিয়েছিল। এখন পুলিশ হয়তো বেকায়দায় পড়ে তাদের দায় অস্বীকার করতেছে বা একখানে এক এক স্টেটমেন্ট দিচ্ছে। আচ্ছা, এমনি দেশের সুফি সংস্কৃতি, মাজার এবং লোকজ ঐতিহ্যের সুরক্ষায় আপনাদের আনুষ্ঠানিক অবস্থানটা কি আসলে? আমাদের আনুষ্ঠানিক অবস্থান খুব সুস্পষ্ট। আপনি লোকজ ঐতিহ্য কোনটাকে বলেন? গাঁজা সেবনকে কি লোকজ ঐতিহ্য বলেন? না, নিশ্চয়ই কেউ বলে না। গাঁজা সেবন এবং অপরাধ ছাড়া লোকজ ঐতিহ্যের সঙ্গে আমাদের কোনো কোথাও দ্বিমত নাই। শুধু আমাদের নয়, আরব দেশের যে কালচার, আরব দেশের যে পোশাক পরে, যেটাকে আমরা ইসলামের পোশাক বলে আমরাও মনে করি, এই যে লম্বা টুপি জুব্বা, এটা তো ইসলামের পোশাক না, এটা তাদের লোকজ পোশাক। যেহেতু মরুভূমিতে যুগ যুগ ধরে তারা ওই সাদা লম্বা পোশাক পরে আসে, কাজে লোকজ যে ঐতিহ্য সেগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, আনলেস সেটা ধর্মীয় বিশ্বাসের সঙ্গে কন্ট্রাডিক্ট না করে। কন্ট্রাডিক্ট করলেই তো শুধু আমার কেন, সেটা আপনিও সেটা পছন্দ করবেন না। তো কাজে এখানে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট মাজারের বিষয় নিয়ে। তাহলে মামলা যে হয়েছে জামায়াতের নেতাকর্মীদের নামে, এর তো অতীতে বরাবরই হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে। এটা কি সরকারি দল ইচ্ছা করে করলো আপনাদের উপর এটা চাপ? তো আপনি বলছেন ভাই, আমি তো না, আমি জিজ্ঞেস করছি আপনাকে। এটা তো আমি তো তাকে খোঁচা আমি দেওয়ার তো জন্য। আসলে এখানে বিতর্ক করতে আসি না। আচ্ছা, বিতর্ক করবেন না। আচ্ছা, বুঝতে পারছেন আমার জি। মানে আমার বক্তব্য তো আমার মনে হয় আমি পরিষ্কার করতে জি, পেরেছি। পরিষ্কার। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অন্তর্বর্তী সরকারের আমলে আমরা এই যে মাজারে হামলায় প্রশ্রয় দিত বলে আমরা মানে অভিযোগ ছিল, এখন বিএনপি ক্ষমতা, এখন কাদের প্রশ্রয়ে এটা হচ্ছে? এটা তো পরিষ্কার। আমার কাছে মনে হয় যে আমরা যখন বসি আলাপের মধ্যে, তখন আসলে যতটা এরকম ভান করি আর কি, যে আমরা সমাজের কিছু দেখি না কিংবা আমরা জানি না, কিংবা মিডিয়াতে যদ্দূর আসে দুশো তথ্য, এর বাইরে আমাদের কোনো তথ্য নাই, বিষয়টা তো এরকম না। এদেশ এত ছোট এবং এত ঘন যে প্রত্যেক মানুষ, আমরা বলার সময় হয়তো কোনটা বলবো না এটা ঠিক করি, না, রিয়েল সিনারিওটা কি কিন্তু আসলে? আমরা এটা জানি। জি, আমরা আগের সরকারের সময়ে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং কাদের প্রশ্রয়ে, কোন দলের প্রশ্রয়ে কারা মাজার ভাঙছে, এটা তো চেনা তো। আর ডেলিস্টের কারা পুরাইতে আসছে। এখন একটা ভাইদের একটা দল আছে, ভাইদের দলের একটা সুবিধা আছে যে ওনাদের বহু লোককে আমরা চিনি, বহু লোককে চিনি অন্য লোক হিসাবে। যখন আসলে তাদের ক্রেডিট আসে তখন তারা বলে যে এই দলের ছিল, এতদিন আওয়ামী লীগের সাথে ছিল, এখন তখন পরিস্থিতি খারাপ ছিল, এই জন্য আমরা চিহ্নিত করতে মানে বলি নাই। আচ্ছা। আবার যখন ধরে না এরকম হয় তখন এটা বলা সম্ভব যে এটা তো আমাদের না। এখন এই দলের সম্পর্কে স্পষ্ট করে বলা খুব কঠিন, কিন্তু ভাইদের একটা পোর্টফোলিওওয়ালা লোক যেরকম, আবার তার সমর্থক গোষ্ঠী বলেন, তার সাথে আসলে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট, যেহেতু তারা নির্বাচনের রাজনীতিতে এখন ধরেন একটা ভাইটাল জায়গা আছে, তো সেই জায়গাগুলি ধরেন শাহ আলী মাজারে কারা, এই যে প্রথম দফায় মুন্নিয়াপা যেটা বললো, দুইটা জিনিস তো পরিষ্কার, যে পুলিশ এখানে এখনো পর্যন্ত তাইলে কাজ করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তো পরের কথা, তো ওনার ঘরের পেছনে এইখানে যে আসলে ঘটনাগুলি ঘটতেছে, ওনার পুলিশ বলতেছে যে আমরা বিএনপির লোকজন করতেছে কিংবা জামাতের লোকজন করতেছে, তো তারপরে উনি পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নিছে? তাৎক্ষণিকভাবে আপনি কিছু করতে পারেননি, কিন্তু আপনি কি ব্যবস্থা নিয়েছেন এটা তো আমরা দেখতে পারি। আপনি কোনো ব্যবস্থা নেন নাই। অন্তর্বর্তী সরকারের সাথে আসলে আপনার তাহলে কার্যকলাপের পার্থক্য কী হলো? কিছুই বলল না। প্রশ্রয় দিলেন, আপনার লোককে দিয়ে আক্রমণও করাইলেন। জামাতে ইসলামী মনে করলো আমি পিছিয়ে থাকবো কেন, এখানে তো একটা পপুলারিটি গেইন করার ব্যাপার আছে। এটা বিএনপি একা মাদকের বিরুদ্ধে ক্রেডিট নিয়ে যাবে, তাহলে আমার আগামী নির্বাচন কি হবে? আর এর বাইরে যে আলাপটা শোনা যায়, যে আলাপটার ধরেন এখনো পর্যন্ত আমার কাছে কোনো ভিত্তি নেই, কিন্তু যেটা আমরা শুনি সেটা তো হচ্ছে যে ওইখানে একটা বড় রকমের টাকা পয়সার ভাগবাটোয়ারার ব্যাপার আছে, এবং সেইখানে দুই দলের মধ্যে আসলে বিলি বন্টন নিয়ে এক ধরনের বিরোধ আছে, কে কার চাইতে বেশি ক্ষমতা ধর এবং কারা কাকে বেশি শেল্টার দিতে পারে, তার উপরে তো আসলে এই ব্যবসাটা হয়। মাদক ব্যবসা তো যে করে ব্যবসায়ী, যে পেডলার, মুন্নিয়াপা জানে, আমরা যখন মামলা করতে যাই আমরা তো ফেরিওয়ালাদেরকে দৌড়ে আসলে জেলে দেয় এবং আদালত সেগুলিকে ছেড়ে দেয়, কারণ ফেরিওয়ালার পেছনে যে আসলে বিনিয়োগ করে, যে আসলে মাদকটা আনে, তাকে তো আমরা কখনোই আদালতে কিংবা কোর্টে আইনের মধ্যে পাই না, তারা সবসময় অদৃশ্য থেকে যায়। এবং এই অদৃশ্য যারা থাকে তারা সমাজের রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা আসলে রাজনৈতিক ক্ষমতা
কোনো না কোনো একটা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট না থাকলে একেবারে সমস্ত মানুষের কাছে ঘৃণিত ব্যবসা তো আপনি করতে পারবেন না। একটা অনেক ব্যবসা আছে যেটা ফাঁক পুকুর দিয়ে কিছু করে, কিন্তু একদম ঘৃণিত ব্যবসা, প্রকাশ্যে কারো পক্ষে এটাকে সমর্থন করা সম্ভব না। এরকম ব্যবসাগুলি যখন সমাজে চলে তাহলে তার জন্য সেই ব্যবসার পেছনে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন লোকদের আসলে এক ধরনের পৃষ্ঠপোষকতা লাগে। তো সেই পৃষ্ঠপোষকতা এর আগে পর্যন্ত শুধু সরকারি দলকে দেখছি, এইবার দেখতেছি যে এর সাথে আসলে বিরোধী দলও যুক্ত হয়েছে। তো মানুষের অবস্থা খুব করুণ। আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আপনি মাজারে এই ঘটনাগুলি ঘটে, এটা হচ্ছে দুইটা জিনিস আছে আপনি যেটা তুলছিলেন, একটা লোকজ আর একটা ভাই বলতেছিল যেটা হচ্ছে ব্যবসা। এখন এক ধরনের মানুষ আছে যাদের ধর্মবিশ্বাস, জীবনাচার এগুলির সাথে এর এক ধরনের সংস্রব আছে। তাদেরকে আমরা বুঝতে পারি যে সে ব্যবসায়ী নাকি ব্যবসায়ী না। তার যে মানুষের জীবন চলে হচ্ছে মাজারে অন্যের উপরে, অন্যের দয়া ভিক্ষার উপরে খায়া, সে তো আর ব্যবসায়ী হবে হিসেবে তাকে আপনি ধরতে পারবেন। যে লোক ব্যবসা করে সে লোকের নিশ্চয়ই বাড়ি ঘর আছে এবং তার সন্তান সন্তাদি সংসার আছে। তো যেই লোকটা আসলে আক্রান্ত হয়, গতকাল যারা আক্রান্ত হয়েছে পরশুদিন, আপনি দেখেন না তারা কারা। মাজার কিংবা এখানকার আশ্রম এগুলি তো অনেক আগে থেকে এখানকার সামাজিক এক ধরনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে। আসলে যাদের কোথাও জায়গা নাই তারা এখানে রাত্রি যাপন করে, এখানে একটু খাবার পায়, মানুষ এটাকে আসলে একভাবে প্রোভাইড করছে সমাজে। সমাজের এখনকার যে পরিস্থিতি হয়েছে সেখানে হয়তো রাষ্ট্র কিছু দায়িত্ব নেয়, কেউ নেয় না ইত্যাদি। কিন্তু এগুলির উপর এর জন্য যে আক্রমণ, জুলুম, যারা জুলুমটা করে আপনি তাদের লাইফস্টাইলটা দেখেন না। তারা তো কেউ যারা মাদক খায় তার চেয়ে ভালো জিনিস খায় জীবনযাপন করে এরকম তো না। যেগুলিকে মাদকের সংজ্ঞা হিসেবে মাজারে চিহ্নিত করা হয়, এগুলি মাদকের ইয়ের মধ্যে খুবই তৃতীয় চতুর্থ শ্রেণীর জিনিস। তারা যেগুলি খায় সেগুলির দাম তো অনেক বেশি, এবং এগুলি গাঁজা জাতীয় না, ধরেন ইয়াবা জাতীয় জিনিস এখন চলে। এখন একজন ইয়াবা খোরের সাথে তো রাজনৈতিক লোকদের সংশ্লিষ্টতা অনেক বেশি। আমি একটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো গাঁজা খোরের সাথে ধরেন মাজার কেন্দ্রিক যে আয়টা হয়, মাজার কেন্দ্রিক যে আয়টা হয়, এখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, যে কোনো সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে যে লোকগুলা আশ্রয়হীন লোকগুলো যারা এখানে আশ্রয় গ্রহণ করে থাকে, এই আয়টা দিয়ে মানুষ যে দান করে সেই আয়টা দিয়ে এদেরকে খুব সুন্দরভাবে এদের জীবনযাপন করানো যেতে পারে এবং এদেরকে জীবনের সমাজের মেইন স্ট্রিমেও ফেরত আনা সম্ভব। এদেরকে কাউকে হয়তো তারা কোনো কারণে আশ্রয়চ্যুত হয়েই তো আসে, এই দায়িত্বটা কে নেবে? সরকার। বিরোধী দল নিতে পারে না? না না, বিরোধী দলের কাজ তো এটা সরকার। আমি বলি যে কোনো সরকার, জি, যে আজকে বিরোধী দল আছে সে সরকারে গেলে সেটা চিন্তা করতে পারবে। এখন যিনি সরকারে আছেন তার জন্য সহজ, এটা তো আর আমাকে করতে দেবে না। এখানে একটা কমিটি আছে, জি, কমিটি ইচ্ছে করলে এই কাজটা করতে পারে। মানে এটা সম্ভব, এটা সম্ভব। গাঁজা হচ্ছে নেশাদ্রব্য, মানে নেশাদ্রব্যের মধ্যে এত নিম্ন শ্রেণীর যেটা মাজারের ফকির, রাস্তার ফকিরের বাইরে যার সামাজিক স্ট্যাটাস আছে সে খাবে। গাঁজাই খায়, পোটলা দেখলাম। যাদের রাজনীতির সাথে যুক্ততা আছে, দেখলাম বড় ভাই পোটলা, রাজনীতির সাথে যাদের যুক্ততা আছে এরা কেউ গাঁজা খায় না। এরা এর চাইতে মানে দামি জিনিস এবং মূল্যবান জিনিস খায়, এবং এগুলি বাইরে থেকে আমদানি করতে হয়। আচ্ছা, তো ওনারা দুজনে কিন্তু মাজার আপনি নিজেও রাজনীতিবিদ। এটা তো জেনারেলাইজ করা যাবে না। এই না, আমি ধরনের জেনারেলাইজ কোনো করতেছি না, আমি এটা তো মানে ভাই রাজনীতি করলেই যে কেউ কিছু খায়, আমি তো না, এটা আমি ভয়ঙ্কর ভাবে না না ওটা বলি সরি, আমাকে ওইভাবে ইন্টারপ্রেট করলে খুব বিপদ হবে। কেউ আপনি কারো কথা বলছেন তাই তো? কেউ কেউ খায়। আচ্ছা, যে আমি কেউ যে খায় সে রাজনীতি করলেও খায়, না করলেও খায়, শুধু রাজনীতি না, জেনারেলাইজ করা যাবে না কখনো না। বিদ্যুৎ সামর্থ্য আছে তারা। মানে আমি এটা বলার জন্য বলতে চাইছি যে আসলে গাঁজা জাতীয় যারা নেশা করে এরা হচ্ছে সমাজের একদম হ্যাভ নোটদের মধ্যে পড়ে। জি, আচ্ছা, ডেফিনেটলি তারা। তবে আপনাদের পারচেজিং ক্যাপাসিটি নাই, এটা একটা ট্যাবলেট কেনার ক্যাপাসিটি নেই। এখানে একটা ম্যানেজমেন্ট উন্নত করে আশ্রিত লোকগুলাকে সমাজের মেইন স্ট্রিমে ওই মাজারের ইনকাম দিয়েই মেইন স্ট্রিমে। আর আমি দুই দলকে অনুরোধ করব যে আপনারা দায়িত্ব না নিয়ে রাষ্ট্রকে আসলে এখানে অ্যাক্টিভ করেন। আপনারা এই যে মবের যে কালচার বাংলাদেশে দাঁড়াইছে, এখন দুই দল যদি প্রতিযোগিতা করে যে কে কার চাইতে মব করবে বেশি, তাইলে মানুষ আসলে এই দেশে থাকতে পারবে। আচ্ছা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনি যদি এই বিষয়ে আরেকটু বলেন। আপনি কিছুক্ষণ আগে আপনার বক্তব্য যেখানে শেষ করেছিলেন সেখানে বলেছেন যে পুলিশের এই বক্তব্য এইভাবে তারা দিচ্ছে,
এইভাবে কি একদম জেনারেলাইজ কাইম ভাই যেভাবে বলছিলেন যে এটা শুধুমাত্র মাদক কিংবা শুধুমাত্র মাজার এইভাবে দেখার সুযোগ কম, এখান কেন্দ্রিক অনেক ধরনের ব্যবসা থাকে, এখানে কেন্দ্রিক অনেক রকমের চাঁদাবাজির বিষয়গুলোও সামনে আসে, সেই জায়গায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা কি বলবেন যে সরকারে আসার পর আজকে 90 দিন এই সরকারের, এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে এমন একটা জায়গায় তারা নিতে পেরেছে, মানে এই যে ঢাকায় শহরে যারা পোস্টিং আছে পুলিশে, তারা কি টাকা ছাড়া, লেনদেন ছাড়া এইসব জায়গায়, এইসব থানায় তারা পোস্টিং পায়? দেখেন, যে কোনো কিছু গত 17 বছরে শুধু অর্থনীতি ধ্বংস হয়েছে তা না, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট সরকারটা ছিল তারা সিস্টেম্যাটিক্যালি শুধু দলীয়করণ করেছে তা না, ধ্বংস করে দিয়ে গেছে। এখন এই রকম একটা অবস্থার থেকে আজকে ঘুরে দাঁড়িয়ে তারপরে সেটাকে আবার ওই রিবিল্ড করা, হ্যাঁ, আর ওইখানের মানুষগুলোকে, সিস্টেমটাকে একেবারে 90 ডেজে, আমাদের এই সরকারটার বহু পজিটিভ জিনিসও আছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার, এই যে এইটা, এই আইন শৃঙ্খলার বিষয়ে আমরা যেমন 18 মাস বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ফ্লুইড, আমরা বলেছি কারণ আমরা এটা মিন করেছি। এখন আমি তো আপনাকে বলেছি আমার ফার্স্ট সেগমেন্টে, আমি সেটা রিপিট করব না, কিন্তু সেখানে কিছু জিনিস আছে। আর আপনি দুর্নীতির যেই বিষয়টা নিয়ে এসেছেন যে এখানে টাকা পয়সা ছাড়া পুলিশের পোস্টিং, টাকা পয়সা ছাড়া, এখন আপনার কিংবা আমাদের নলেজে কিংবা গণমাধ্যম এবং প্যারালালি যেমন সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে গেছে, মনে করেন আমি আপনি ভয়ে আমরা বললাম না, মানে সে ফর এক্সাম্পল বলছি আর কি, আওয়ামী লীগের মতন ভয়ের সংস্কৃতি তো আর এখন নেই, কিন্তু যে কোনো কারণেই হোক সোশ্যাল মিডিয়াতে আপনার কেউ না কেউ বলে দেবে কিছু একটা, মানে এমনভাবে বলবে, সেটা এখন প্যারালাল মিডিয়া, প্রত্যেকটা মানুষের হাতেই যে একটা স্মার্টফোন, এটার কারণে এখন আমরা সবাই, আপনারা গণমাধ্যমে আছেন ঠিকই, আমরা কাইন্ড অফ সাংবাদিক, মানে আমার সাংবাদিকতার কোনো সেই জায়গায় গণমাধ্যমে আপনি যে বললেন যে এখন আর ওইভাবে তো ভয়ের কোনো সংস্কৃতি নেই, যার যেটা ইচ্ছে বলতে পারছে, আমরা ম্যাস মিডিয়াতেও আমরা বলতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা গত সপ্তাহেও আমাদের একটা রিপোর্ট ছিল, দেখেছেন হয়তো, যে কারওয়ান বাজার থেকে ডেইলি 1 কোটি টাকার মতো চাঁদাবাজি হয়। এই জায়গার এই যে ভাগ বাটোয়ারা, এই যে ঢাকার প্রত্যেকটা অলিগলিতে এই যে আপনারা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করলেন হকারদেরকে, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এখনো ওই জায়গাটা প্রপার একটা জায়গায়? আমি তো বলেছি আপনাকে যে একটা মানে সিস্টেম, সেটাকে ধ্বংস করা যেমন সহজ, সেটাকে রিবিল্ড করাটা তো কঠিন। এখন সেখানে আপনার ওই আমি বললাম যে নানান রকম মানুষজন উকিঝুঁকি দিবে, নানান রকম উদ্দেশ্য নিয়ে আসবে, মেলাইন করতে চাবে আমাদেরকে, চাইবে যে এমন একটা কিছু তকমা লাগিয়ে দিতে যেন আবার একটা হই হই রই রই, ওই মব ভায়োলেন্স যেটা বললেন, এটা আমরা তো ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি। আমরা তো এখন এটা আসলে দেখতে চাচ্ছি না। আইনের শাসন যখন একটা সমাজে থাকে, যখন আইন সবার জন্য সমানভাবে কাজ করবার কথা এবং সেটা যখন করে, তখন আপনার মবেরও আমার দরকার নাই, আর ভায়োলেন্সেরও আপনার প্রয়োজন নেই। সমাজটা হতে হবে ঠিক সেই রকম। এখন সেটা না হয়ে উল্টোটা যখন হয়, তখন আমাদেরকে তো এটা আপনার একটা ভয়ের ইয়ের মধ্যে ফেলে দিয়েছিল এই অন্তর্বর্তী সরকারের যা 18 মাস যেই টাইমিংটা। এখন সেখান থেকে এই যে আমরা এখন যেখানে আছি 90 দিন, এই 90 দিনে অনেক পজিটিভ জিনিস হয়েছে, আর দুই একটা আপনি যেটা বলছেন তার মধ্যে কিছু কিছু যেই জিনিস নেগেটিভ সেটা আসছে। এখন মাদকের যেই বিষয়টা দেখেন, আমি আবার লাকিলি ওই যে মাদকের সংগঠনের সাথে জড়িয়ে আছি, বাংলাদেশের প্রথম যেটা মাদকের চিকিৎসা করে সেই সংগঠনের সাথে আছি। গাঁজা দীর্ঘদিন খেলে সাইকোসিস ডেভেলপ করে। আপনি জানেন যে একটা টাইমে ফেন্সিডিল কফ সিরাপ হিসাবে খেত আমরা যখন ছোট ছিলাম, এটাকেই পরে নিষিদ্ধ করা হলো। কেন? এটার মধ্যে এমন একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা আপনার ওই নেশার দিকে নিয়ে যায়, ঘুম ঘুম ভাব, কোডিন বোধহয় আছে। তো এইসব কারণে মাদককে আপনি মাদকের ওই কে আপনার কার ছত্রছায়ায় প্রভাব, ওগুলো এখন এগুলো বলে লাভ হবে না। এখন এই গণ অভ্যুত্থান,
এরপরে এই যে না, হাজার হাজার ছাত্র ওগুলোই তো না, বলতে হবে যে এই যে হাসান কাইয়ুম যেটা বললেন যে এদের এই যে ভাসমান এদের বিরুদ্ধে ধরেন আপনারা হয়তো হই হই রই রই করে অভিযান চালালো, হয়তো বিএনপির লোকজন অথবা জামাতের লোকজন তারা এরকম করে হয়তো চালালো, কিন্তু এর পেছনের লোকজনকে আসলে ধরা ছোঁয়ার বাইরে থাকে তারা সব সময়, এবং সেই লোকজন আসলে রাজনৈতিক ছত্রছায়া ছাড়া তারা আসলে থাকতে পারে না। এটা কি দেখেন, অস্বীকার করা আওয়ামী লীগের যে সময়- সরকার যে সময় ক্ষমতায় থাকে, আওয়ামী লীগের সময় যেমন মাদক এগুলোর বেলায় বদি, একজনের নাম বদি, আওয়ামী লীগের এমপি ছিলেন উনি, ওনার নাম আসতো, বারবার আসতো, এবং অন্যান্য আরো আওয়ামী লীগের ওই 4টা টেনিউরে তাদের নামধাম এসেছে। জি। আপনার সেখানে অন্যান্য আরো বিভিন্ন কোন সংস্থা তাদের নামধাম এসেছিল। জি। এখন এই যার কথা আমাদের বললেন তিনি 90 কিন্তু দিনে, কিছুদিন আগে জামিনে বের হয়েছেন। আচ্ছা, এখন এই 90 দিনের মধ্যে জি। আপনারা কি এইরকম কিছু শুনেছেন? মানে আমার বিএনপির কেউ, আমাদের মাদক সম্রাট আমরা আছি, কিংবা একটা মাদক সম্রাজ্ঞী যেমন ছিল আওয়ামী লীগের, জি। যুবলীগের ওই যে নেত্রী তারা কারা, এখন আমাদের তো ভাই সেগুলো নাই। কিন্তু কি আপনি যেটা বলছেন যে মাদকের যারা ব্যবসা করে রুই কাতলা, তারা সবসময় একটা রাজনৈতিক ছত্রছায়া, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, এটাই তো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি যে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আপনি বলুন, নির্ভয়ে বলবেন তো আপনি, তাই না? জি, জি, কারণ জি। এখন তো ভয়ের কোনো সংস্কৃতি নেই। জি, জি। যে আপনার কি জানা আছে যে আমাদের বিএনপির কেউ আমরা মাদক সম্রাট কিংবা মাদক সম্রাজ্ঞী? না, এই 90 দিনে এখন পর্যন্ত সেইভাবে আসে নাই নিউজ। আচ্ছা, আমি সেটাই বলছিলাম যে তার জি। মধ্যে আচ্ছা, জেনারেলাইজ না করি আর কি। আসছি আমরা আবার আসছি। নোয়াখালীর সুবর্ণচরে জামায়াত ইসলামের নেতার বাড়ি থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত 99 বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এই প্রসঙ্গটা নিয়ে আসবো। তার আগে, যেহেতু আপনি ঢাকার এমপি, আপনি আপনার দৃষ্টিতে কি দেখেন? আপনার কি কোনো অসুবিধা হয়? আপনার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন এখানে, তিনি এখন ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি হেরে গিয়েও মন্ত্রী হয়েছেন, থানাগুলোতে আপনার কি কোনো অসুবিধা হয়? মানুষের যেই বিচার পাবার যেই অধিকার, সেই জায়গায় মানুষ কি কোনোভাবে সাফারিংসের মধ্য দিয়ে যায়? আপনার কি মনে হয়? আপনি বলবেন। আপনি কি আমি আসলে দেখেছেন, কোনো কি স্পেস দেখেন? পাচ্ছি না, আমার বলতে কোনো দ্বিধা নাই। প্রথম বলি, আমার এটা অভিযোগ নয়, এটাই হয়তো বা স্বাভাবিক। আমার আসনে 25টা স্কুল কলেজ আছে আর কি, একটাতেও আমার সুপারিশে কোনো কমিটি হয়নি। স্কুল কলেজের আমি কমিটি? ব্যক্তিগতভাবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, উনি ওনার অসহায়ত্ব প্রকাশ করেছেন। সেখানে কিভাবে হয়? তারপরে আমি পরে শোনাবো আপনাকে, এই পুলিশ কমিশনার নজরুল ইসলামের একটা ভিডিও আছে আমার কাছে, আমি আপনাকে পরে শোনাবো। না, এখন বলেন। এখন তো আর পাবলিককে আমি ভিডিওটা দেখাইতে পারবো না। আচ্ছা, আচ্ছা। তিনি বলেন। বলতেছেন যে আপনি আমাদের এমপি, মঞ্জু মহোদয়ের সামনে বলতেছেন আপনি আমাদের এমপি, আপনাকে সাথে নিয়ে আমরা মিরপুরের উন্নয়ন করব। অসুবিধা কোথায়? ভালো কথা তো। কোনো অসুবিধা নাই, আমি তো কোনো অসুবিধা বোধ করতেছি না। আমি তো আছি, আমি সংসদে যাচ্ছি, কথা বলতেছি। আবার সংসদে যে মাদক আছে, চাঁদাবাজি আছে, সেগুলো নিয়ে কথা বলেছি, অভিযান চালানোর জন্য আবেদন জানিয়েছি, প্রশ্ন করেছি, কোনো অসুবিধা নেই তো। মিরপুরের আপনার যে নির্বাচনী এলাকা, এখানে এতগুলো ফুটপাত, মিরপুর 10 কি আপনার 10 ভেতরে? ওই 10 থেকে শুরু করে আপনার 11 নম্বর 12 নম্বর পর্যন্ত এত ফুটপাতে এত এই দোকানপাট। 10 নম্বরে আমার কত তৎপরতা আছে এখনো, এই গত সপ্তাহেও, তার আগের সপ্তাহেও। শুধুমাত্র মানুষ যেন তার বাসায় ঢুকতে পারে এই অনুরোধ নিয়ে মসজিদ কমিটির, মসজিদের জন্য ঢুকতে পারে, অজুখানায় যেন ঢুকতে পারে, এই সুযোগটুকু নাই কোপের গলির ওখানে। মানে কেমন? ইয়া পাঠিয়ে আপনি ছবি নিয়ে আসতে পারেন, ক্যামেরা পাঠিয়ে। সব দখল করে আছে। কারা? যে দোকান করে সে। না, সে দোকান করে, তার কি রাজনৈতিক কোনো পরিচয় আছে? রাজনৈতিক পরিস্থিতি লাগবে না, অথবা রাজনৈতিকভাবে কোনো সুবিধার কারণে এবং সে তার পাচ্ছে? নিজের কোনো শক্তি নাই ওখানে বসার, তারপরেও সে বসছে। কোন শক্তিতে? আছে হয়তো কোনো শক্তি। আপনি পরিষ্কার করে বলেন, আপনি জনপ্রতিনিধি। আমাকে তো কেউ বলে না, আমি যখন বলি যে বাবা, আমি যখন যাই, আমাকে বলে স্যার আমরা কোথায় যাব, আমি বলি যে তুমি ওই যিনি তোমাকে বসিয়েছেন তার কাছে যাও, তাকে জিজ্ঞেস করো, তুমি আরেকটা জায়গায় খোঁজ করে দেবেন, অন্তত ওকে সেটা যেন মানুষের বাসার সামনে না হয়, মানুষ যেন ডেড বডি নিয়ে তার বাসায় ঢুকতে পারে, মানুষের বাসায় যেন আত্মীয় বেড়াতে আসলে তারা সেখানে ঢুকতে পারে। তা বলে স্যার এটা তো
আমি নিজে নিজে বসেছি। তা নিজে বসলে তাহলে যাও, তুমি নিজের ইচ্ছায় আসছো, নিজে আরেকটা জায়গায় খুঁজে মতো মানুষের দরজা থেকে যাও। যাবো স্যার, যাবো, আবার পরের দিন বসে। এখন এই হলো পরিস্থিতি। না, এখন আপনি তো এলাকার এমপি, আপনার কাছে তো মানুষের প্রত্যাশা আছে, আপনারা আমার এগুলো প্রত্যাশা প্রতিশ্রুতি দিয়েও অনুযায়ী আমি আপনারা মানুষের সাথে আসছেন ওখানে। থাকতে পারি, মানুষের দুঃখ দুর্দশার জন্য শেয়ার করতে পারি, করতেছি। কিছু কিছু জায়গায় যে কাজ হচ্ছে না, কাজ করতেছি, এখানে সম্ভব সেখানে করতেছি। না, এখন আপনারা সরকারি দলের কোনো বাধার মুখে পড়েন এইসব কাজ করতে গিয়ে? না, সরকারি দলকে এর বাধা দেবে না। তাহলে দায়টা আমি তো কাদের প্রথম দিচ্ছেন? একটা উদাহরণ দিয়েছি, যেখানে স্কোপ ছিল সেখানে আমি পাইনি। কিন্তু এখানে একটা লোক বসে দোকান করতেছে, তাকে তো আর কেউ, আমি যখন যাই তখন তো আর কেউ এসে বলতেছে না যে এখানে সরানো যাবে না, যে সে তো সরছে না। আচ্ছা, সে সরছে না। আমরা একটা মুখে মুখে যে জিনিস আমি জানতাম পুলিশের যে সাথে একটা- নিয়ে গেছি। জি, মানে সেটা হলো এমনিতেই পুলিশ নিয়ে আমি বের হলে পুলিশের আমার উপর দুইবার আক্রমণ হয়েছে, এটা আপনি জানেন মনে হয় নাকি? এমপি হবার পরে? হ্যাঁ, এমপি হওয়ার তৃতীয় দিনে আর তার পরবর্তীকালে রমজান মাসে। আচ্ছা, না আমরা জানতাম। আমার সঙ্গে পুলিশও ডিল খেয়েছে। কেন? ডিমের ঢিল খেয়েছে, ডিম, আমিও ডিম মুছি, পুলিশও ডিম মুছে গা থেকে। আচ্ছা, কারা মারলো? আছে, এখন এইটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, জাস্ট ওই সময়টায় মানে এখন তো আস্তে আস্তে ওই যে আপা যেটা বলছে যে কিছু লোক তো আসছে, বাইরে চলে গেছিলো, চলে আসছে, মাথা বের করেছে, সেটাও হইতে পারে। আমি ধারণা করি তারাও থাকতে পারে, আবার প্রতিপক্ষ থাকতে পারে। প্রতিপক্ষ কারা আপনাদের? প্রতিপক্ষ কারা, এটা কি বলতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বলতে হবে তো, নাহলে আমরা কিভাবে আমি বুঝবো? যাদের সঙ্গে নির্বাচন করে জয়ী হয়েছি, এটা তো হয়তো আমি মেনে নিতে পারি নাই আমার ইয়াটা, জি, বুঝছেন না? আর পুলিশের দৃষ্টিভঙ্গি তো বললামই, পুলিশের কমিশনার যদি এরকম কথা বলে যে আপনি আমাদের এমপি, আপনাকে সাথে নিয়ে উন্নয়ন করবো, ভালো, এলাকার উন্নতি হইতেই পারে। আমি তো ইয়াকে বলি, অনেকে বলি যে আপনাদের তো ভাগ্য ভালো, আপনারা একজন এমপি পেয়েছেন এবং একজন মন্ত্রী পেয়েছেন, এটা ভালো। সেটাই তো হওয়ার কথা। পল্লবীবাসীর একজন জন্য তো এমপি ভালো। আর একজন মন্ত্রী মিলে কত কিছু করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এবং আপনারা দীর্ঘদিন একই সাথে একই অ্যালায়েন্সের রাজনীতি জি, করেছেন, জি, আপনাদের সম্পর্কও ভালো। জি জি, এবং আপনারা পারস্পরিক সম্মান দিয়ে কথাও বলেন। সম্পর্ক খারাপ নাই তো এখন। তাহলে এই যে প্রতিপক্ষকে নিয়ে আসছেন, কোথায়? প্রতিপক্ষ তো আমি আনি নাই, আপনি আনার মানে না, ব্যাপারটা মানে পরিষ্কার হতে আমি হবে তো। শুধু আমি এটা আবারও রিপিট করি, একটা দোকান উঠতেছে না, সে কিসের শক্তিতে সেখানে কিসের শক্তিতে, এটাই বোঝার চেষ্টা করছি সেইটাই, সেই শক্তি আপনিও জানেন, আমিও জানি, সকলেই জানি আমরা। তো এটা আমার মনে হয় সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে উদ্যোগ না নিলে, সরকারের একটা উদ্যোগের কারণে একটা সিস্টেমের মধ্যে তাদেরকে আনার চেষ্টা করছে কোনো সিস্টেম, আমি আপনাকে বলি, এখানে অনেক বিষয় আছে। ওই একটা মসজিদ আছে, বাইতুল কুদ্দুস নাম মসজিদ, ওই খোপের গলিতে, মসজিদের সামনে 8-10টা দোকান আছে। ওই দোকানদার আবার মসজিদের সামনে উপর দিয়ে ঘেরা দিয়ে সে আবার এখানে 2-3 জনকে ওই ওগুলো বেসিক্যালি ইয়া বিক্রি করে, ওড়না আর ওই যেগুলা ওই এরকম গোল গোল এর মধ্যে ঝুলায় ঝুলায় বিক্রি করে, যে ও আবার 2-3 জনকে ভাড়া দিছে। এই এখতিয়ারটা সে কিভাবে পেল, মানে কার কাছ থেকে পেয়েছে? সে আপনি এর ওখানকার পিছনে তো কোনো একটা শক্তি আছে। আমি বলি, আমি ওখান থেকে ফোন করলাম এই যে বিদ্যুৎ অফিসে, জি, আমি বললাম যে এই যে বাইরে রাস্তার উপরে একটা মিটার দেখা যাচ্ছে, ওই মিটার থেকে সকলে কানেকশন নেছে, তা আপনি এখানে এই মিটার দিলেন কিভাবে? আমরা যখন মিটার নিতে যাই তখন আমাদের জমির জেনুইন কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা সহসা মিটার পাই না, আপনি কিভাবে দিলেন? বলে স্যার বস্তি এলাকায় মাঝে মধ্যে দিতে হয়। তা আমি বললাম ওখানে এটা বস্তি হচ্ছে কোথায়? মিরপুরের একটা আপনি যে অভিজাত আবাসিক এলাকা, হোপের গলির হোপের কথা- গলি। আমি তো আমি বস্তি বললাম যে নেই। এটা মিরপুরের একটা অভিজাত আবাসিক এলাকা, এটাকে আপনি বস্তি বানাইলেন? এই যে সকলের একটা যোগ সাজস, তারপরে যাদের মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের দায়িত্ব আছে এই মানুষের চলাচলের ব্যবস্থাটা ঠিক রাখা, জি, তারা হয়তো দেখে না বা কোনো কারণ আছে। এটা তো এখনকার নয়, এটা তো চলে আসতেছে অনেক দিন থেকে, ক্রমান্বয়ে এটা অবনতির দিকে গেছে এবং অবনতির দিকে যাচ্ছে। তাহলে আপনারা আমাদের সমাজ তো অনেকটা অসলের মতো আপনারা কি চলে গেছে। অসহায়ত্ব প্রকাশ করছেন? আপনি কারেন্ট একজন সিটিং এমপি, হ্যাঁ, আপনার তো এই জিনিস থেকে মুক্ত করার জন্য, যার বাসাটা ওইখানে, আপনি বললেন যে একটা মরদেহ নিয়ে, একটা লাশ নিয়ে সে, এক মহিলা বলল কাঁদতে কাঁদতে যে আমার সন্তানকে হসপিটাল থেকে আনছি,
ওই মেইন রোড থেকে আর অ্যাম্বুলেন্স ভেতরে ঢুকাতে পারে নাই, তখন ওই কোলে করে তার বাসায় ঢুকাতে হয়েছে। তো সেই তাদের আত্মীয় স্বজন আসে না, ভাড়াটিয়ে থাকে না, অনেক কথা। উনি তো পরশু সর্বোচ্চ দিনও ওরা এমপির কাছে, আমার আপনার কাছে আসতে পারলো, উনি আর কোথায় যাবেন? আসতে আমি চেষ্টা করতেছি, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, হয়তো হবে এক সময়। আচ্ছা আচ্ছা, আমাদের আমরা এই প্রসঙ্গ থেকে একটু বের হই। এই যে নোয়াখালীর সুবর্ণচরের ঘটনাটা বললাম, সেই জায়গায় 99 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন একজন জামায়াত নেতার বাড়ি থেকে। শনিবারের ঘটনা এটা। সেখানে আব্দুস সামাদ, ওই জামায়াত নেতার নাম, তিনি চরজব্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি। তার দাবি হচ্ছে চালগুলো লক্ষ্মীপুরের 3টি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার ভাই কিনেছিলেন, তবে প্রশাসন বলেছে যে সরকারি চাল কেনা বেচার কোনো সুযোগ নেই। আপনারা কি দলীয়ভাবে এই ধরনের বিষয় যখন আসে তখন কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, নাকি তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনার কথা? আমি এই সুবর্ণচরের বিষয়টা সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই। এখন এটা একটা প্রত্যন্ত এলাকা, এরকম নিউজ কোনো খবর হতেও পারে। আচ্ছা, আপনি শোনেনই না এই খবর? এর পেছনে সত্যতা থাকতেও পারে, আচ্ছা, নাও থাকতে পারে। জামাত নেতা বলতে আপনি কোন শ্রেণীর নেতাকে বোঝাচ্ছেন? ওই যে তিনি একজন ওয়ার্ডের সভাপতি, চরজব্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইমান আলী বাজার সংলগ্ন এলাকার ঘটনা। এরকম খবর তো অতীতে অনেক হয়েছে। আপনারা এটা বিশ্বাসই করতে চান না? আমার এখানে বিশ্বাসের এইটা না, এইটার ব্যাপারে আমি আচ্ছা, আপনার কোনো মন্তব্য করতে চাই না। চাই না এই জন্য যে এই এত প্রত্যন্ত অঞ্চলের একটা খবর, এখন মুনিয়াফাকে আপনি জিজ্ঞেস করেন আমার রংপুরের রজপরাগার একটা কোন ওয়ার্ড সভাপতি সাহেব কি করছে, এটা অহরহই হচ্ছে। আচ্ছা, তো এটা দলীয়ভাবে আপনারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা যদি এরকম নিশ্চয় ব্যবস্থা আছে, সিস্টেম আছে, সেটা তো আর যদি সে অপরাধ করে থাকে অবশ্যই তার হয়েছে, দলের পক্ষ থেকে ব্যবস্থা দেওয়া হবে। অপরাধ পেয়ে পার পাওয়ার তো কোনো সুযোগ নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপা, আপনি একজন সিটিং এমপি, তিনি যেই অসহায়ত্বের কথাই প্রকারান্তরে সামনে নিয়ে আসলেন, যে চাইলেও অনেক ক্ষেত্রেই কোনো জায়গায় তারা পারছেন না, এই ব্যাপারকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? ওই জায়গার যিনি এমপি সাহেব আছেন, উনি, আপনি ওখানকার যে এলাকার কথা বললেন, এবং সেখানে আপনি ইঙ্গিতে আমাদের যিনি আমিনুল হক ভাইয়ের কথা বলছেন, তাই তো? নামটা না বলতে চাইনি না, আমি বলছি যে তিনি সবাই অত্যন্ত পরিচিত, অত্যন্ত সুপরিচিত একজন মানুষ, ন্যাশনাল টিমে ন্যাশনাল ক্যাপ্টেন ছিলেন, খেলতেন, একটা পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ হিসেবে আমরা তাকে জানি। এখন কোনো অভিযোগ যদি সুনির্দিষ্ট তথ্য আপনার থাকে, আপনি তো বলতেই পারেন, কথা বলতেই পারেন। আপনি তো সংসদ সদস্য, সংসদে আপনি ওনার সাথে তো এমনিও কথা বলতে পারেন, সেটা তো কোনো সমস্যার কিছু না। আমি তো কোনো সমস্যার কথা বলিনি। না, আপনি যেটা বলেছেন যে দোকান, উনি জিজ্ঞেস করছে যে বাধাগ্রস্ত হচ্ছেন কিনা। না, আপনি ইঙ্গিতে তো যেটা বলেছেন সেটা আমরা বুঝতে পারছি যে আপনি আমাদের না, আমি এখানে কোনো রং মেসেজ দেওয়া যাবে না। না, আমি যেখানে বাধাগ্রস্ত হয়েছি শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আমি নাম ধরে বললাম। শিক্ষা প্রতিষ্ঠানে ফুটপাতের দোকানের ব্যাপারে আমি কারো প্রতি কোনো ইঙ্গিত করি নাই। ফুটপাতে এটা ধারাবাহিকভাবে চলে আসছে। সরকারের এখন কারা আছে না আছে, কারা সুবিধা নিচ্ছে, কাদের শক্তিতে তারা ওই জায়গায় বসেছে, কাদের শক্তিতে তারা টিকে আছে, কেন উঠতেছে না, মানুষের ঘরের দুয়ারে যা বসতেছে, মসজিদের অজুখানায় প্রবেশ করা যায় না, কিভাবে হচ্ছে সেটা আমার জানা নাই। বাট বাস্তবে হচ্ছে সুনির্দিষ্ট এই ব্যাপারে কারো প্রতি আমার কোনো ইঙ্গিত নাই। গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, এগুলোতে আসা যে কোনো খবর, এমনকি একেবারে মানুষজনের ভিডিও, সিসিটিভির ফুটেজ, এগুলো এখন অহরহ বহু জায়গায় আছে, এগুলোর আন্ডারেই আছে। কাজেই এখন আমরা কোনো ভেগ অ্যালিগেশন না, যদি আমি মনে করি যে সত্যি তথ্য এবং প্রমাণের ভিত্তিতে, না, আমি যেটা বলছি যে কোনো ভেগ অ্যালিগেশন না, যেটা সুনির্দিষ্ট তথ্য, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সেই জায়গার আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং অন্যান্য আরও যেই টুলস যেগুলো আছে, যে সোশ্যাল মিডিয়া, আপনার সিসি ক্যামেরার ফুটেজে কোনটা সত্যি কোনটা মিথ্যা জানা এমন কোনো কঠিন কাজ এখন সেটা না। এখন একটা অভিযোগ আনা যেতে পারে, বলতে পারেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে, এইরকম হয়েছে। এখন সেটার যে সত্যতা, সেটা তো দেখবার বিষয় আছে।
এবং সেটা জেনে না, তিনি প্রতিকার তিনি যেই বিষয়টা এনেছেন সামনে, যে বিষয়টা নিয়ে তো কথা তুললেন, তিনি হচ্ছে মিরপুরের 10 নম্বর থেকে আপনি যদি তার 14 নম্বরের দিকে আসেন, রাস্তার দুই পাশেই দেখবেন 13 নম্বর সমান্তরাল পর্যন্ত 13 রাস্তার নম্বর। অর্ধেকের বেশি দখল। তার একটা রাস্তা হচ্ছে হোপের গলি। হোপের গলি বলতে তার ওটাকে মধ্যে একটা সবাই রাস্তা হোপের হোপের গলি গলি, হিসেবেই হ্যাঁ, চিনে, হ্যাঁ। ঠিক 10 নম্বরের পাশেই এই হোপের সেই গলিতে রাস্তা একটা দিয়ে মসজিদ আছে। ওই মসজিদ আছে এবং সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের সুযোগ একেবারেই সীমিত, ওটা রিক্সা blind পর্যন্ত road। চলতে পারে না। Blind road এবং মানে সেটা এক মাথায় যে শেষ শেষ হয়ে হয়েছে। যাচ্ছে দুই আর পাশে রাস্তা বাড়ি- তিনি বাড়িগুলো- বলছেন যে ওখানে যেই বাড়িগুলোতে প্রবেশ ফুটপাতে করার মতো যে কোনো হকাররা ব্যবস্থা বসেন, নেই। মসজিদে তাদেরকে প্রবেশ কারা করার না। বসায়, তাদের কাছ থেকে কারা সুবিধা নেয়, কারা চাঁদাবাজি করে অথবা কাদের বলে ওখানে বসেন, সেই জিনিসটা মোটামুটি সবাই এস্টাবলিশ, সবাই জানে। সেই জানাটা তিনি সুনির্দিষ্ট কোনো দলের কথা তুলতে চান না, হয়তো তুলতে চান না, কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার যে বোঝাই তো যাচ্ছে উনি মানে হ্যাঁ, তুলতে কিন্তু না বিষয়টা চাইলেও পরিষ্কার এটা যে কিন্তু প্রতিদিন অনেক তারা জায়গায় চলে বসে আসছে। যেটা বলছেন আকারে কাজে এখন ইঙ্গিতে যারা ক্ষমতা আছে যে শুধু যে তারাই সুবিধা নিচ্ছে সেটা নাও হতে পারে। আমি সেটাই বললাম হ্যাঁ, অনেক আগ আপনাকে থেকেই যে চলে আসছে তো। খালি আঙুল উঠালেই হবে না, 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 আমি আঙুল উঠাইনি। আপনাকে সুনির্দিষ্ট তথ্য তো আপনাকে বলতে হবে। আপনি বলেন, আপনি পরিষ্কার করে বলেন আমি যে সমস্যার কথাটা এখানে বললাম যে দোকান আমাদের আছে কিন্তু বিএনপি দোকান আমরা উঠানো করেছি, যাচ্ছে না। আপনি বলেন যে জি। মিরপুর 10 নম্বরে বিএনপি এটা আমরা পুলিশ করছি, জানে। আপনি বলেন। আপনি যদি সেটা বলবেন, আপনি সেটা তো বলতেই মানে পারেন। সেটা বলার Being মতো an- যদি কোনো উপযুক্ত তথ্য প্রমাণ আমার কাছে আসে, ওই কথাটাই আমি মোটেই বললাম বলতে যে কার্পণ্য করব আপনার না। সেটা এখানে বলবো, সুনির্দিষ্ট- রাষ্ট্রতেও বলবো। আমি সেই রাষ্ট্রতেও কথাটাই বলেছি অতীতে। সেই কথাটাই আমি বলছি যে আপনি কার শক্তিতে, কার ইঙ্গিতে, যে এখন কার আপনার আলো নাই, অন্যের আলো নিয়ে আমি চলছি, এটার দরকার নাই। আমি আচ্ছা। বলেছি যে সুনির্দিষ্ট তথ্য বলেন, আপনি সুনির্দিষ্ট প্রমাণ বলেন, আপনার তথ্য অনুসন্ধান করুক, সত্য অনুসন্ধান হয়ে যাক, তদন্ত হোক, দেখেন না, আর পরিষ্কার করে বলে দিবেন। এটা তো এটা জি। না, শুধু আবার ওইটাও আছে শুধু- পাশাপাশি, শুধু হোপের শুধু গলি তো দোষের না। জন্য দোষ দেয়া যাবে ওটা না, ঢাকা শহরে শুধু তো ফুটপাত, আঙুল তারপরে উঠালেই রাস্তাঘাট আপনার হবে না। এখানে বহু আচ্ছা। রকম আপনারা voting স্টেক করেন। হোল্ডার্স, শুধু আপনি মানে সরকারে কেউ আছে দেখে যে সে আর তার ওই সুযোগে আরো অন্য কোনখান থেকে কে আসে সেটাও দেখতে হবে। আচ্ছা, অ্যাডভোকেট হাসান কাইয়ুম, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন? আপনি না, আমি এটাতে সামান্য যেটা বলতে চাই যে এটা হচ্ছে যে ধরেন বেকম তো থাকেন, ভাই যেটা বললো জি, জি। ফুটপাত আগেও দখলে ছিল, ম্যানেজ করতো একটা একটা গোষ্ঠী, গ্রুপ, হ্যাঁ, যাদের আসলে রাষ্ট্র ক্ষমতার সাথে একটা যোগাযোগ ছিল অথবা কোনো একটা ক্ষমতা ছিল। এখন ধরেন ভাই বলতে চান না, ওনার টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। এখন মনে- যদি এটা- সেটা এটা- আওয়ামী এটা লীগের থাকা সময়, উচিত না। আমি- আওয়ামী আমার লীগের প্রমাণ সময় যদি নাই তো। আওয়ামী লীগের নেতাদের কথা বলেন, তারপরে আমি তো অন্তত- জানি না ভাই কে যেভাবে বলেছে। স্পেসিফিক ইনফরমেশন নিয়ে কথা বলার চিন্তা করে এটা হয়তো ভালো, জি, কিন্তু আমরা ধরেন সাধারণভাবে কি বুঝি, আওয়ামী লীগ তো এখন এসে এটা করছে না, জি, আইদার ওনার পার্টির কেউ করবে, অথবা ওনার পার্টির কেউ করবে, অথবা ওনাদের সাথে এনসিপি মিলে করবে। এরকম 2-3টা দলের বাইরে এই রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করে এইখান থেকে ধরেন অবৈধ সুবিধা নেওয়ার অন্য তো কোনো সুযোগ নাই। আর যে মানুষেরা থাকে এরা একটু ডেসপারেট হবে, কারণ ওর সামনে আসলে কোনো পথ নাই। যারা এখানে দোকানদারি করে তারা তো কেউ একেবারে এরকম বড় লোক কেউ না, তার জীবন জীবিকার আসলে অন্য কোনো অবলম্বন তো নাই। রাষ্ট্রকে এটা ভাবতে হবে যে কে এখান থেকে সরাইতে হবে, এটা যেরকম সত্য তার জন্য অন্য কোনো একটা ব্যবস্থাও করতে হবে, তার চিন্তা করতে হবে, এবং সেটা তার কাছে আসলে অ্যাকসেপ্টেবল হইতে হবে। না হয় ধরেন ভাই যেটা বললো তুলে দিয়ে যাবে, পরের বেলায় সে আবার কেউ বসবে। সো এখানে 2-3টা জিনিসই সত্য। একটা হচ্ছে এই মানুষের আসলে কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই, সেটার একটা চিন্তা করা দরকার। 2 হচ্ছে যে সরকারে যে থাকে, অভিযোগ আমি কারো নামে করি বা না করি, সরকারে যে থাকে দায়িত্ব যেহেতু তার, তাহলে দায়িত্ব অবহেলার অপরাধী হোক, দায়িত্ব পালন করতে না পারার কারণেই হোক, অভিযোগ তো সরকারের বিরুদ্ধেই যাবে। এটা মুন্নি আপাকে স্পেসিফিক বলতে হবে কেন? মুন্নি আপাদের দলকে এটার দায়িত্ব নিয়ে বলতে হবে যে আমরা দেখতেছি আসলে এটা কি করা যায়। উনি যদি বলে যে স্পেসিফিক অভিযোগ করেন, অভিযোগ তো করা হয়েছে যে 10 নাম্বার থেকে শুরু করে 14 নাম্বার পর্যন্ত ফুটপাতে হাঁটা যাচ্ছে। একটা তথ্য আমি দেই এখানে, মানে কিন্তু এখন তো আপনি বলতেছেন ওইখানে ওনার কিন্তু অভিযোগ আমার স্পেসিফিক, আমি ধরেন পাশাপাশি বলি মিল্টন স্পেসিফিক ভাইও গেছে, ভাই একটু যদি- মিল্টন ভাইও গেছে, মানে প্রশাসক যে আমাদের, উনিও গেছেন কিন্তু উত্তরে, কিন্তু তারপর অবস্থা না, পরিবর্তন। আমি ধরেন পরিষ্কার অভিযোগ হচ্ছে ধরেন হকারদের বিরুদ্ধে। তা আপনি হকারকে কি করবেন? আপনি হকারকে কি করবেন এটা তো আপনার দায়িত্ব। তাকে তুলবেন নাকি তাকে রাখবেন? না, এর মাঝখানে আরেকটু কথা আছে। হকারকে কি করবেন, তাকে তুলবেন নাকি রাখবেন, তার সেটা সেটা বড় প্রশ্ন। কিন্তু তার মধ্যেও ছোট প্রশ্ন হচ্ছে যে এই হকার
কোন শক্তি বলে এখানে থাকার সাহস পায়? কাকে তার নিয়মিত চাঁদা দিয়ে অথবা টাকা দিয়ে এখানে থাকতে হয়? যদি আমি আপনার এই কথাটার অর্থ হচ্ছে এই যে যদি আমার দায়িত্ব থাকে তাকে ম্যানেজ করার, তোলার, আমার যদি ক্ষমতা থাকে যে আমি তাকে তুলতে পারি অথবা রাখতে পারি, Right. তাইলে আসলে আমার সহায়তা ছাড়া তো সে থাকতে পারবে না। এইটা তো এরকম কোনো রকেট সায়েন্স না, জি সরাবি। জি রাইট। তো সেটা কারা? হ্যাঁ, নিশ্চয়ই সরকারি দল, সরকার। আর যদি অন্য কেউ হয়, সরকারকে বলতে হবে যে আমরা এই বাতেন সাহেবদের জন্য পাচ্ছি আমরা না, না, অন্য কেউ করছে। হ্যাঁ হ্যাঁ, বাতেন সাহেবদের জন্য পাচ্ছি না, বা অন্য কেউ পাচ্ছে না, তাকে তো বলতে হবে। কিন্তু তাকেই, জি বাতেন সাহেব না বললেও সরকারকে বলতেই হবে, কারণ সে সরকার। রাইট। আমরা একেবারেই শেষ দিকে আমরা নতুন আরেকটা টপিক তুলতে চাই না আপা, আপনি কিছু এই বিষয়ে কিছু বলবেন, যেটা পুরো ঢাকায় এই যে যে সংস্কৃতি, এই যে মানে অস্বীকার করা, একদম চোখের সামনে আমাদের এগুলো, যে রাস্তার উপরে ফুটপাত বসবে, দোকান বসবে, রাস্তার উপরে পার্কিং থাকবে, রাস্তার উপরেই, এবং এই সুবিধা অনুযায়ী এই রাস্তার মধ্যেই একই রাস্তায় দ্রুতগতির যানবাহনও চলবে, আবার রিক্সা ভ্যান তাদেরও সুযোগ নেই কিন্তু তারা চলবে। এই যে সুযোগ নেয়ার কারণে থানাগুলোতে এই ঢাকায় পোস্টিং নেওয়ার জন্য এত এত টাকার লেনদেন, সেই জায়গায় কি আসলেই লাগাম টানার মানে টানতে পারছে কিনা? কেন এআই দিয়ে ট্রাফিক যেই সিগন্যাল সেটাকে ম্যানেজ করে তো মামলা মোকদ্দমা হচ্ছে, যেটা আমরা ম্যানুয়ালি জি। মানে ফিজিক্যালি যেটা করতে পারিনি, সেখানে তো এআই বেশ ভালোই কাজ করছে প্রযুক্তি দিয়ে, যে ট্রাফিক। জি। সবচেয়ে বড় কথা কি, ঢাকা শহর এই যে নগরায়ন যেটা হয়েছে, এটা তো মোস্ট আনপ্ল্যান্ড একটা ওয়েতে হয়েছে। জি। এখন যেই কথাগুলো বলছেন যে ঠিক আছে আরবান প্ল্যানিং বলেন, এটা আমাদের জিরো, এখানে আমাদের কোনো পার্কিং নেই, পার্কিং এর পার্সেন্টেজ ঢাকা শহরে কত? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পার্কিং এর পার্সেন্টেজ কতটুকু? আমরা তো বড় বড় বিল্ডিং বানাই, একটা গাড়ি রাখার জায়গা তো বানাই না। কেন? জায়গা নষ্ট হবে, রাস্তায় রাখুক, Right. আর না হয় দূরে বড় বড় মার্কেট। Right. পার্কিং এর কয়টা গাড়ির পার্কিং এর জায়গা আছে? আপনি বিদেশে যান, আমরাও যাই, সবাই যান, 10 তলা 12 তলা তো পার্কিংই আছে। তো এখানে ভাই সেটা কোথায় দেখছেন? তো খালি ওই আমি বলেছি যে দোষারোপ করবেন সরকারে থাকলে, জি। দোষারোপ আমাদেরকে করবেন, জি। ঠিক আছে, কিন্তু পাশাপাশি প্র্যাকটিক্যাল যে অ্যাসপেক্ট আছে নগরায়নের, সেটাকেও মাথায় রাখবেন। আচ্ছা। যে হকার, যে কথাটা ভাই বলছেন, যে হকারগুলোকে হঠাৎ করে যদি উঠিয়ে দিই, এখন এই হকারদের সংখ্যা কত? এক একজন হকারের পরিবারে কয়জন সদস্য আছে? হঠাৎ করে ভাসমান হকার কিংবা যারা স্থায়ী হকার আছে তাদেরকে উঠিয়ে দিলে পুনর্বাসনের কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়া ও না খেয়ে মারা যাবে তো রাস্তাঘাটে। তো কাজেই ওই জায়গাটাতে এইভাবে না চিন্তা করে হয়তোবা এটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সেকেন্ড থট দিয়ে অন্যভাবে হয়তো ভাবা যেতেই পারে। Right, right. তো সেই কথাটাই একেবারেই আপনি একটু আগে বলছিলেন যে এআই ক্যামেরা দিয়ে এখন পুলিশ এই ট্রাফিক নিয়ন্ত্রণের করছে। একটা, এটা কিন্তু দারুণ, সবাই অ্যাপ্রিশিয়েট করছে। Exactly তাই। ইনফ্যাক্ট যার ঘরে জরিমানার টাকা আসছে সেও কিন্তু খুশি যে যাক একটা সিস্টেমের মধ্যে আসছে। কিন্তু এই যে আপনি যেটা ক্যামেরার কথা তুললেন, আপনারা ওই রাস্তায় ক্যামেরা ব্যবহার করতে বলবেন না? ওই যে যে ফুটপাত কারা দখল করছে, কিভাবে দখল করছে, আমি তো কারা কোন বলেছি, সময় CCTV র টাকা আন্ডারে নিচ্ছে, তো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এইটাকে আপনারা করার জন্য প্রস্তাব দিতে পারেন না? যে আমি একজন সিটিং এমপি, আমি নিজেই পারছি না ওদের সাথে, মানে ওদেরকে এখান থেকে তুলে দিতে, অথবা ক্যামেরা আনলে কি ওই ওই লেনদেন যদি থেকেও থাকে, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই আছে, সেটা কি ওই ক্যামেরার সামনে করবে? পেছনে গিয়ে করুক, কিন্তু ওই জায়গাটায় যে কোন সময় কি অবস্থা হচ্ছে সেটা তো আপনারা জানতে পারেন। এমনি দৃশ্যমান। আচ্ছা, আমরা আর এই বিষয়ে আমাদের হাতের সময় একদম শেষ। আমরা যদিও অন্য টপিক ছিল আজকে, শুধুমাত্র মানে মাঝখানে অন্য লাইনে চলে যাওয়ার কারণে আমরা ওই টপিকে আর যেতে পারিনি। আপনাদের আমি 30টা সেকেন্ডে আপা একটা কথা বলছে যে আনপ্ল্যান্ড শহর। মিরপুর হলো এক সময়, এখন তো উত্তরা অনেক এক্সটেন্ড করছে, মিরপুর ছিল ঢাকা শহরের শেষ মাথা। এখানে এই রুটে, এই মিরপুর থেকে অনেকগুলো রুটের বাস জেনারেট করে, ট্রাক জেনারেট করে। এগুলো কোথায় দাঁড়াবে? কোনো জায়গা রাখে নাই। এগুলো থাকে রাস্তার উপরে, এগুলো থাকে আবাসিক এলাকায়। জি। প্রত্যেকটা বাস থেকে দৈনিক 250 থেকে 300 টাকা করে নেওয়া হয়। এখনো নেওয়া হয়? সেটা আওয়ামী লীগের আমলে হইতো? প্রত্যেক দিন, এখনো হয়? অনেক আগ থেকে চলে আসছে, প্রত্যেক দিন। অন্তর্বর্তী সরকারের সময় কারা নিত? সে সময় তো প্রত্যেক দিন জামাতের প্রভাব বেশি ছিল বলে প্রত্যেক দিন, হ্যাঁ, অনেকেই মনে জামাতের করে। সরকার ছিল ওই সময়, মানে প্রভাব আছে বলে মনে সরকারই ছিল করতেন। ভাই, অসুবিধা তো তাহলে নাই। সেই সময় কারা নিত? প্রত্যেক দিন নিত, আচ্ছা, এখনো নেয়।
এখনো নেই। আচ্ছা, এটা আমি বললাম আর কি, কিন্তু আমরা সমস্যাগুলো আমরাই সৃষ্টি করেছি। জি। এটা সরকারকে, যে কোনো সরকার হোক, যে কোনো সময় যদি এই বিষয়গুলোতে হাত না দেয়, এগুলো যদি সমাধান, এখনও কোথাও কোথাও কিছু জায়গা আছে যে দরকার হলে একটা ট্রাক স্ট্যান্ড করা বা একটা বাস স্ট্যান্ড করা। এই ট্রাক স্ট্যান্ডে ছিল 11 নম্বরের, যে আপনার যে স্কুলের কথা বললেন তার অপোজিটে সারি ধরে ট্রাকগুলো দাঁড়িয়ে থাকতো না, মেট্রো রেল, রাইট। হ্যাঁ, এই সেই ট্র্যাকগুলো সরিয়ে আবার ওইখানে গেছে, এই কালসি মরে গেছে, রাস্তা চলাচলের যোগ্য নাই, আচ্ছা, রাস্তা দখল করে থাকে ট্রাকগুলো। আচ্ছা, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এগুলো স্লোলি আপনারাও যেহেতু দায়িত্বে আছেন একটা জায়গায় পৌঁছবে, একটা এগুলো পরিবর্তন। যদি আলোচনা হচ্ছে এখন, ক্রমান্বয়ে এগুলো সমাধান জি। হবে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।